পদার্থবিজ্ঞানের গল্পটা কিন্তু শুধু কোনো বিজ্ঞানের গল্প না, এটা আসলে আমাদের সবার, মানে মানুষের একটা বিশাল অভিযান। চলুন এই অসাধারণ যাত্রায় একসাথে ডুব দেই। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো পদার্থবিজ্ঞান জিনিসটা আসলে কি? এটা ঠিক কি নিয়ে কাজ করে? দেখুন, পদার্থবিজ্ঞানের একদম মূলে যদি আমরা যাই তাহলে দেখব সেখানে আছে আমাদের সবার ভেতরের সেই কৌতূহলটা, মানে আমাদের চারপাশের জগৎটা কিভাবে চলে এটা বোঝার একটা তীব্র ইচ্ছা। এই যে আমরা ভাবি আকাশ কেন নীল বা একটা আপেল কেন নিচে পড়ে, এই কেনর উত্তর খোঁজার বিজ্ঞানটাই হলো পদার্থবিজ্ঞান। আর এর গণ্ডিটা যে কি বিশাল সেটা ভাবলে অবাক হতে হয়। মানে একটা জিনিস কেন চলছে বা কেন থেমে যাচ্ছে সেখান থেকে শুরু করে ওই যে বহু দূরের তারাগুলো, ওগুলো কি দিয়ে তৈরি, এই সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করে পদার্থবিজ্ঞান। বলা যায় এটা মহাবিশ্বের সবচেয়ে বড় বড় প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা দারুণ চাবিকাঠি। আচ্ছা, চলুন তো এবার একটু টাইম ট্রাভেল করে পিছনে ফিরে যাই, একদম শুরুতে। পদার্থবিজ্ঞানের এই যে জার্নি, এটা শুরু হয়েছিল সেই প্রাচীনকালের চিন্তাবিদদের হাত ধরে। তারাই প্রথম পৌরাণিক সব গল্পগাথার জগৎ থেকে বেরিয়ে এসে নিজের চোখে দেখে যুক্তি দিয়ে উত্তর খোঁজা শুরু করেছিলেন। যেমন ধরুন, তখনকার দিনের একটা ক্লাসিক সমস্যা, একজন রাজার একটা অদ্ভুত আকৃতির মুকুট আছে, এখন সেটার আয়তন মাপবেন কিভাবে? এটা কিন্তু আর্কিমিডিজের মতো বিজ্ঞানীদের সামনে আসা একটা জলজ্জান্ত চ্যালেঞ্জ ছিল। আর মজার ব্যাপার হলো এই কঠিন সমস্যার সমাধানটা আসলো খুবই সাধারণ একটা জায়গা থেকে, একটা বাথটাব থেকে। আর্কিমিডিসের সেই বিখ্যাত ইউরেকা মুহূর্তটা আমাদের এটাই দেখায় যে কিভাবে একদম সাধারণ পর্যবেক্ষণ থেকেও বিরাট কোনো বৈজ্ঞানিক আইডিয়ার জন্ম হতে পারে। শুধু আর্কিমিডিসই নন, তার মতো আরও অনেকেই ছিলেন, যেমন ধরুন কোপার্নিকাস। তারা আকাশের দিকে তাকিয়ে হাজার হাজার বছরের পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন। তারাই প্রথম দেখালেন যে মহাবিশ্বটা আসলে পৃথিবীকেন্দ্রিক নয়, বরং সূর্যকেন্দ্রিক। এখান থেকেই বোঝা যায় সবকিছুকে প্রশ্ন করার সাহসটাই আসলে বিজ্ঞানের আসল ভিত্তি। এরপর পদার্থবিজ্ঞানের গল্পে একটা বিশাল বড় একটা লাফ আসলো। আর এই লাফের পেছনের মূল নায়ক ছিলেন একজনই, স্যার আইজ্যাক নিউটন। একবার ভাবুন তো প্রশ্নটা, যে শক্তিটা একটা অ্যাপেলকে গাছ থেকে মাটিতে টেনে নামাচ্ছে, ঠিক সেই একই শক্তি কি চাঁদকে তার কক্ষপথে ধরে রেখেছে? নিউটনের এই একটা প্রশ্ন, এই যুগান্তকারী চিন্তাটাই আমাদের প্রথমবার বুঝিয়েছিল যে মহাবিশ্বের নিয়মকানুনগুলো আসলে সব জায়গায় একই রকম। বলা যায় নিউটনের কাজের মাধ্যমে আমরা মানুষরা প্রথমবারের মতো মহাবিশ্বকে বোঝার জন্য একটা রুল বুক বা নিয়মকানুনের বই হাতে পেলাম। এটা আমাদের দেখালো যে এই যে এত এত ঘটনা ঘটছে, এর পেছনে আসলে কোনো বিশৃঙ্খলা নেই। মহাবিশ্বটা একটা বিশাল ঘড়ির মতো নিখুঁত যন্ত্রের মতো কাজ করে। আর সবচেয়ে বড় কথা হলো এই যন্ত্রটাকে গণিতের ভাষা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। নিউটনের এই ঘড়ির মতো নিখুঁত মহাবিশ্বের ধারণাতেও কিছু প্রশ্ন উঠতে শুরু করল, বিশেষ করে যখন বিজ্ঞানীরা আলোর গতি বা অমত মহাকর্ষীয় ক্ষেত্রের মতো ব্যাপারগুলো নিয়ে কাজ করছিলেন। আর ঠিক এখানেই আমাদের গল্পের পরবর্তী নায়ক অ্যালবার্ট আইনস্টাইন মঞ্চে এলেন। তিনি এসে দেখালেন যে ওই যে রুল বুকের কথা বললাম, ওটা আসলে নতুন করে লেখার সময় হয়ে গেছে। ব্যাপারটা অনেকটা এরকম, নিউটনের মহাবিশ্বে সময় আর স্থান ছিল একদম স্থির, ধ্রুবক, সবার জন্য একই। কিন্তু আইনস্টাইন এসে বললেন, না, ব্যাপারটা মোটেও তেমন নয়। স্থান আর কাল নিজেই আসলে বেঁকে যেতে পারে, আর বাস্তবতা জিনিসটা আপেক্ষিক, মানে পর্যবেক্ষকের ওপর নির্ভর করে। এখান থেকে আমরা বুঝতে পারি বিজ্ঞান কিন্তু কোনো শেষ হয়ে যাওয়া গল্প নয়, এটা প্রতিনিয়ত নিজেকেই উন্নত করছে, বদলে ফেলছে। আচ্ছা, এই যে এত বড় বড় আবিষ্কারের কথা আমরা শুনলাম, আর্কিমিডিজ, নিউটন, আইনস্টাইন, তারা এগুলো করলেন কিভাবে? তাদের হাতে এমন কি সরঞ্জাম ছিল? চলুন এবার সেই টুলকিট বা যন্ত্রপাতির দিকে নজর দেওয়া যাক, মানে বিজ্ঞানের নিজস্ব যে ভাষা সেটার দিকে। দেখুন, মহাবিশ্বকে ঠিকঠাকভাবে বুঝতে হলে বা বর্ণনা করতে হলে বিজ্ঞানীদের এমন একটা ভাষা দরকার যা সবার জন্য একই। আর সেই ভাষাটা হলো পরিমাপের ভাষা। কোনো সিস্টেমের যে কোনো বৈশিষ্ট্য যা মাপা যায় তাকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বলি ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন?
এই বিশাল মহাবিশ্বের যত জটিল পরিমাপই থাকুক না কেন সে সব কিছুকেই মাত্র 7টা মাত্র 7টা মৌলিক রাশির মাধ্যমে প্রকাশ করা যায়। এই 7টা রাশি হল পুরো পদার্থবিজ্ঞানের বিল্ডিং ব্লক বা মূল ভিত্তি। এই 7টা মৌলিক রাশি হল দৈর্ঘ্য, যার একক মিটার; ভর, যার একক কিলোগ্রাম; সময়, যার একক সেকেন্ড; তাপমাত্রা মানে কেলভিন; তড়িৎ প্রবাহ বা অ্যাম্পিয়ার; দীপন তীব্রতা বা ক্যান্ডেলা; এবং সবশেষে পদার্থের পরিমাণ মানে মোল। এগুলোকে অনেকটা পদার্থবিজ্ঞানের আ ক খ বা বর্ণমালার মতো ভাবতে পারেন। আর এই বর্ণমালা বা টুল কিট ব্যবহার করে বিজ্ঞানীরা ধাপে ধাপে জ্ঞান তৈরি করেন। এই পদ্ধতিটাকেই আমরা বলি বৈজ্ঞানিক পদ্ধতি। এটা কিভাবে কাজ করে? প্রথমে আসে একটা শিক্ষিত অনুমান, যাকে বলে হাইপোথেসিস। এরপর সেটাকে বারবার পরীক্ষা নিরীক্ষা করার পর যখন সেটা প্রমাণিত হয়, তখন সেটা হয়ে যায় একটা তত্ত্ব বা থিওরি। আর যখন কোনো তত্ত্ব একটা নির্দিষ্ট ঘটনাকে সবসময় একইভাবে ব্যাখ্যা করে, তখন সেটা একটা সূত্র বা লয়ে পরিণত হয়। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে একটা কথা মনে করিয়ে দেওয়া খুব জরুরি। পদার্থবিজ্ঞানের এই যে অসাধারণ যাত্রা, এটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এর গল্পটা এখনও লেখা হচ্ছে। রোজই নতুন নতুন আবিষ্কার আমাদের মহাবিশ্ব সম্পর্কে আগের ধারণাগুলোকে বদলে দিচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই, আগামী দিনের কোন অজানা রহস্যের সমাধানে আমাদের সবার অবদান থাকবে? কারণ পদার্থবিজ্ঞানের এই বিশাল অভিযানটা তো কোনো একজন বিজ্ঞানীর একার নয়, এটা আমাদের সবার, পুরো মানবজাতি।